সুন্দরবন জোয়ার ভাটার ছন্দে, যেখানে মানুষের সংগ্রামের কথা লেখা থাকে প্রকৃতির নিজের নিয়মে চলার কাহিনী। সুন্দরবন সে যে মায়েরই মতো নিজ হাতে গড়েছে বিধাতা রে, নিজ হাতে গড়েছে বিধাতা। সত্যি প্রকৃতি যেন নিজের হাতে সময় নিয়ে গড়ে তুলেছে এই গ্রামটাকে। কাঁচা রাস্তা, মাটির বাঁধ আর ভোরবেলার কুয়াশাচ্ছন্ন সূর্যের আলো, সব কিছু মিলে শান্ত কোলাহলহীন এই পরিবেশে নিজেকে খুঁজে পেতে ইচ্ছে করে বারবার। তাই যদি প্রকৃতির মাঝখানে নদীর বক্ষে সারাদিন ভেসে বেড়াতে চান আর ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গলে প্রাণীদের সাথে খুব কাছাকাছি অভিজ্ঞতা করতে চান, তবে হাতে 2 রাত 3 দিনের ছুটি নিয়ে বেশি দেরি না করে লাগেজ গুছিয়ে চলে আসুন আমাদের সকলের প্রিয় সুন্দরবন একটিবার ভ্রমণ করার জন্যে। যেমন কথা তেমন কাজ। 7:42 শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চলে গেলাম ক্যানিংয়ে। 7:42 ট্রেন ধরার উদ্দেশ্য একটাই, 9টার মধ্যে ক্যানিংয়ে পৌঁছানো, কারণ 9টায় আমাদের জন্য ওখানে ওয়েট করছে বোটের লোকেরা। ঘড়িতে সময় এখন 8:02 আর আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। আর এখান থেকে বাইরে আমাদের যারা বোটের যারা রয়েছে লোকজন, তারা ওয়েট করবে প্ল্যাকার্ড নিয়ে। আমরা যাচ্ছি রয়্যাল ভিউ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, তো সেখানে গিয়ে দেখি কী হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইভাবে নিচে নেমে এলে এইখান থেকে যেতে পারবে। এই সামনে কিছুটা হেঁটে গেলে এখানে ওয়েট করছে যারা আমাদেরকে আনতে এসছে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা। শীতের ট্যুরে আমি তোমাদের ভিড়টা দেখাচ্ছি, স্টেশনে কীরকম ভিড় রয়েছে। সবাই ঘুরতে যাচ্ছি উইন্টারে, প্রচণ্ড ভিড় দেখাচ্ছে। এই হচ্ছে স্টেশনের অবস্থা। এখান থেকে যত লোক যাচ্ছে সবাই ঘুরতেই যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই এরকম সামনে সব দাদারা প্লেনে ওয়েট করছে। দেখো তোমায় দেখাচ্ছি, এটা মা তারা ট্রাভেলস। এখানে আরও যেসব ট্রাভেলসগুলো রয়েছে ওয়েট করছে, তোমাদেরকে এখান থেকে পিক আপ করে নেবে। তো বাকি পথটা ওরা তোমাদের দেখাবে যে কীভাবে যেতে হবে। প্রত্যেকটা অটো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যুর এজেন্সির। চলো। এইভাবে অটোতে চড়ে 2 বন্ধু গল্প করতে করতে আর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের সূচনা সোনাখালি ঘাটে। দীর্ঘ 17 কিলোমিটার জার্নি করে আপাতত ক্যানিং স্টেশন থেকে পৌঁছে গেছি সোনাখালি ঘাটে। আর যে অটোটা ছিল ওটা বুক করে দিয়েছে, আমরা যে ট্যুর এজেন্সির সাথে এসেছি ওদেরই অটো, ওরাই বুক করে দিয়েছে প্যাকেজের মধ্যে সব কিছু। আর তোমরা এদিকে দেখো কত লঞ্চ বোট দাঁড়িয়ে আছে। আমরা এখন উপরে উঠবো, উঠে লঞ্চের এক্সপিরিয়েন্স কেমন, লঞ্চের অ্যাকোমোডেশন কেমন, সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো। তো টোটাল আমরা 40 জন যাচ্ছি একটা বোটে। 2 দিন থাকবো, 2 রাত 3 দিন। তো সেই অনুযায়ী কী এনজয় করলাম, কী মজা করলাম, পুরোটাই পাশে থাকবে, দেখতে হবে। বোটে নামার রাস্তাটা যথেষ্ট অসাধারণ। এইভাবে বোটে নামতে হচ্ছে, রিস্ক আছে। চলো, এই হচ্ছে বোট। বোটের নিচে জায়গা, উপরে বসার জায়গা, পুরোটা পরে দেখাচ্ছি। বোট ছেড়ে দিল, 10:46 বাজে। হাট থেকে বোট রওনা দিয়ে দিয়েছে। সবাই এখন ব্রেকফাস্টটা দিয়েছে। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম আর একটা মিষ্টি। নৌকার স্পেসটা খুব ছোট, লোক হাঁটা চলার জায়গা নেই। আর অন্যান্য বোটে যেমন আগে এসেছি যে খাবার সার্ভ করে দেবে এরকম কোনো ব্যাপার আছে, এখানে সবাইকে নিজে নিজে খাবার নিতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা, সবাইকে নিজেকে গিয়ে খাবার নিতে হচ্ছে। আর স্পেসটা খুব স্পেসিয়াস একদমই নয়, একেবারে ছোট। আমাদের সাইডে আরেকটা বোট দাঁড়িয়ে আছে, ওটায় লোক ঘুরে ঘুরে খেলাধুলা, ফুটবল খেলা যাবে খাচ্ছে, কিন্তু এই বোটটা খুবই ছোট একেবারে। এই সবই খাবার কেমন? খাবারটা বল। কোয়ালিটি খাবার ভালো, খাবারের টেস্টটা ভালো। খাবার যে দিয়েছে লুচি, আলুদম, লুচিটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়েছে। আর আলুদমের টেস্টটা খুব ভালো। 2 রাত 3 দিন এনজয় করবো। আর সৌভিককে বলেছি যখনই বাঘ দেখতে পাবো না, সৌভিক কী করবি? হালুম। ঠিক আছে, বাঘ দেখতে না পারলে সৌভিক হালুম করে উঠবে। আর ড্রেসটাও ওরকম পরে এসছে। ব্রেকফাস্ট শেষ না করতে করতেই কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে এলো লাল চা। সেই লাল চা উপভোগ করতে করতে আর বাইরে নদীর সৌন্দর্য দেখতে দেখতে খুব ভালো লাগছিল।
চাটা ভালো। চা খেতে খেতে চা খেতে খেতে মনে পড়ে যাচ্ছে সেই রবীন্দ্রনাথের কথা, নদী চলে আঁকে বাঁকে। যেখানে রবীন্দ্রনাথ বৌদির সাথে পেয়েছিল ব্যথা। তোমাদের একটু এবারে দেখাই ভেতরে অ্যাকোমোডেশন। নিচে এরকম কয়েকটা বসার জায়গা আছে, বসার শোয়ার। লাগেজ হয়ে ভর্তি হয়ে গেছে, দুটো বাচ্চা বসে আছে। কি রান্না হচ্ছে একটু দেখে নেবো দাদাদের সাথে। এই যে হচ্ছে ইঞ্জিন ঘর, আর এখানেই রান্না হচ্ছে আমুদি মাছের ভাজা, বড় বড় চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে ডাল। এইখানে কাতলা মাছ হচ্ছে। এই আমাদের রাঁধুনি দাদা দুজন রান্না করছে। দুপুরের মেনু আজকে কী আছে জেনে নেবো। আচ্ছা, দুপুরের মেনু কী আছে দাদা? ভাত, ডাল, ভাজা, তার সঙ্গে থাকছে একটা সবজি মাছের মাথা দিয়ে, থাকছে চিংড়ির মালাইকারি, থাকছে ভেটকি মাছের কালিয়া, সঙ্গে তো চাটনি পাঁপড় পাচ্ছেন। আর এটা কি এখন আমুদি মাছের ভাজাটা স্ন্যাক্স? এখন স্ন্যাক্স এখন দেওয়া হবে। আচ্ছা, আজকে মোটামুটি তাহলে খাওয়াটা জমে যাবে। চলো খেতে খেতে তোমাদের বাকিটা দেখাবো। চা শেষ করতে করতে গ্লুকো চলে এসছে। আর রান্নাঘরে তোমাদেরকে দেখালাম যে কী কী রান্না হচ্ছে। এই হচ্ছে মানে এত হাইপওয়ালা বেকন সাহেবের বাংলো। বেকন সাহেব না, বেকনের বাংলো। যারা আমাদের দেশকে উঠেছে ওদেরকে সাহেব বলে তো কোনো লাভ নেই, বেকন। ওখানে 10 টাকা করে টিকিট। যাই ভেতরে গিয়ে দেখি কী আছে। ওই এক চ দেখি। এই হচ্ছে টিকিট, 10 টাকা করে। দিস ইজ দ্য এন্ট্রি। দুটো 5 বছর বয়সের থেকে টিকিট। ভেতরে আইসক্রিম দোকান, রবীন্দ্রসঙ্গীত চলছে। 1932 সালে ড্যানিয়েলের আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবাতে আসেন। সেখানেই তিনি এই বেকন বাংলোতে রাত্রি যাপন করেছিলেন বলে মনে করা হয়। রবীন্দ্রনাথ মনে করতেন গ্রামের বিকাশ না ঘটলে কখনো উন্নয়ন সম্ভব নয়। গোসাবায় এসে তিনি দেখলেন কিভাবে শিক্ষা, কাজ ও সহযোগিতার মাধ্যমে একটি প্রত্যন্ত দ্বীপে মানুষ এগিয়ে চলেছে। এটি তার চিন্তাভাবনাকে এক পুনর্জন্ম দেয়। মানে ঘোরার বলতে একটু ফ্যামিলি নিয়ে এলে আর কি, একটু ছবি ফটোশ্যুট করা যাবে, এনজয় করা যাবে, আর কিছু না। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি, গোল করে ঘুরে পুকুরের সামনে একটু বসো, বসে ঘরে চলে যাও, আর কিছু নেই। বাংলোর সামনে তোমরা চাইলে এইসব দোকানগুলো আছে, বিভিন্ন হাতের কাজ, আর ক্যাব ট্যাব আছে, এই যে পুতুল টুতুল আছে, চাইলে কিনতে পারো। এই যে সামনেই বেকনের বাংলো, আর এখানেই সামনে দোকান আছে। লঞ্চে ফেরার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আজকের দুপুরের লাঞ্চ। লাঞ্চে ছিল সাদা ভাত, আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আলু ভাজা, এটা এসছে। পরে কি আসছে দেখাচ্ছি। থাক। খাবারের কোয়ালিটি কেমন সবে? দুর্দান্ত। একটা করে চিংড়ি মাছ দিয়েছে, চিংড়ি মাছের সাইজগুলো ভালোই। আর মোটামুটি যেটা বলছে সেটা রিপিট দিচ্ছে, মানে লেবু, কেউ পেঁয়াজ চাইছে, কেউ লেবু চাইছে, বাঁধাকপি, মানে যে যেটা চাইছে রিপিট দিচ্ছে। কি হিসেবে? একদম। মাছের ঝোলটাও টেস্ট করে দেখি। ভালো, একটু মিষ্টি। মালাইকারি তো মিষ্টির দিকেই হয়, কিন্তু ভালো। ফার্স্টে ছিল চিংড়ি মাছ, এবার দিয়েছে ভেটকি মাছ। এই হচ্ছে ভেটকি। ভালো টেস্ট, ভালো টেস্ট। এরপর শেষ পাতে চলে এলো কাজু কিশমিশ দেওয়া টমেটো চাটনি আর একটা করে পাঁপড়। এই দিয়ে লাঞ্চটা শেষ করে তারপরে একটা করে কমলালেবু চলে এলো। সেটা খেতে খেতেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই কখন যে সময়টা কেটে দুপুর পেরিয়ে বিকেল চলে এলো বুঝতেই পারলাম না। আরও কিছুটা সময় বোটে কাটিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখানে গিয়ে অস্ত যাওয়া সূর্যের জলের মধ্যে লাল আভার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখে মনটা মনোমুগ্ধকর হয়ে গেল। এই হচ্ছে বোট। ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে। কুকুরটা আমাদের সাথে সাথে আসছে। বোট থেকে নেমে গেছি, এখন হোটেলের দিকে যাব। এই বোট থেকে নেবেই এই পাশ দিয়ে নামলে এই যে রাস্তা দিয়ে হোটেল, এখন সরু একটা রাস্তা। সত্যি কথা বলতে রুমটা নিয়ে খুব একটা খুশি নই, কারণ রুমটা এমন একটা জায়গায় দিয়েছে যে লোকের বাড়ির পাড়ার মধ্যে, এই যে লোকের বাড়ি, লোক বসে আড্ডা মারছে। এটা নাকি হোটেল, আর এই হচ্ছে রুম। রুম খারাপ না, রুম ঠিক আছে। এই যে রুমে একটা এরকম শোয়ার জায়গা,
জানলা থেকে যে নদীর ভিউটা দেখা যাচ্ছে, দূরে দূরে নদী দেখা যাচ্ছে। এই হচ্ছে বাথরুম। রুম ভালো, কিন্তু এমন জায়গায় রুমটা না, মানে লোকের বাড়ির ভেতরে, লোকের পাড়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা, আর কিছু না। এই বিকেলবেলা হোটেলে গিয়েছিলাম, গিয়ে স্নান টান করে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে বাইরে ঘুরতে বেরিয়েছি। কিন্তু পুরোটাই নদীর বাঁধ বরাবর এই ঘুরে, ওই দিকটায় আমাদের হোটেল, ওখান থেকে ঘুরে ঘুরে এরকম এসছি। জায়গাটা খুব ভালো লাগছে, সুন্দর নৌকা টোকাগুলো দাঁড়িয়ে আছে, চারিদিকে ম্যানগ্রোভের অরণ্য আছে, আর বোটগুলো এক একটা বোট চারিদিকে দাঁড়িয়ে আছে, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো। এদিকে লোকের বাড়ি, নর্মাল লোকের, সাধারণ মানুষের বাড়ি রয়েছে, জমিতে ধান হয়েছে। একটু হেঁটে হেঁটে জায়গাটা ঘুরি, কেমন লাগে দেখি জায়গাটা। ভালোই তো লাগছে, প্রকৃতি কান্না ভালো লাগে, তাই না? সন্ধেবেলা হোটেলে ফিরে স্ন্যাক্সে দেখলাম চাউমিন রয়েছে। সেটা খেতে খেতে এখানে ঘুরতে আসা আরও কিছু মানুষদের সাথে পরিচয় করলাম। তারাও বন্ধুত্বসুলভ আচরণ করে আমাদের সাথে মিশে গেল। সেদিনের ডিনারে ভাত, ডাল, স্যালাড, বেগুন ভাজা আর দেশি পাঁঠার মাংস উপভোগ করে দিনটা সেদিনের মতো শেষ করলাম।